আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে নুসরাত সুজানা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭১-এ পাকিস্তানি বাহিনীকে সহায়তা করে দেশের স্বাধীনতা বন্ধের চেষ্টা করেছিল জামায়াত। তিনি বলেন, ২৪-এর জুলাই যুদ্ধের মতো ৭১-এর যুদ্ধকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। তারেক রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন হবে বলেও প্রত্যাশা তার। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, রাজধানীতে আগামী ৮ ফেব্রুয়ারি শেষ নির্বাচনী জনসভা করবে বিএনপি। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়িতে নির্বাচনী পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পর একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৭১-এ জামাতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। ৭১-এ এই জামাত ইসলাম পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করছিল, এই কথাটা ভুলবেন না। আমরা যেমন ২৪-এর জুলাই যুদ্ধকে ভুলবো না, আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরে পেয়েছি, ঠিক একইভাবে আমরা ১৯৭১-কে ভুলবো না, কারণ যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি। এদিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমাদের ইস্তেহার প্রকাশ করা হবে আগামীকাল বিকাল ৩টায়। আগামী রোববার নয়াপল্টনে বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে বলেও জানান রিজভী। বিএনপির সর্বশেষ যে জনসভা সেটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। ইতিমধ্যেই আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেকেই অঙ্গীকার ব্যক্ত করেছেন, তারা এই সভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে সেটিকে তারা সফল করবেন। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জাতিকে অনুকরণীয় নির্বাচন উপহার দিতে বিমান বাহিনী প্রতিজ্ঞাবদ্ধ বললেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে সেনানিবাসে বিমান বাহিনীর ঘাঁটিতে একথা বলেন তিনি। নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বিমান প্রধান বলেন, কারো পক্ষ হয়ে কাজ করা যাবে না, কাউকে কোনো কিছু ছাড় দেওয়ার সুযোগ নেই। প্রথমবারের মতো নির্বাচন দায়িত্ব পালন করতে আসায় এই বাহিনী দুর্গম ও পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার ব্যবহার করবে বলেও জানান তিনি। জাতিকে একটা অনুকরণীয় নির্বাচন উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, যে একটা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। যাতে কিনা সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে আপনাদের দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি করতে হবে। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রচারণায় সরব প্রার্থীরা, তারা ভোটারদের সমর্থন পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নাগরিক সমস্যা সমাধানে শোনাচ্ছেন আশার বাণী। সকাল থেকেই বিএনপি, জামায়াত, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগ করছেন। নির্বাচিত হলে ঢাকা ৯ আসনের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। খিলগাঁওয়ে গণসংযোগ করে তিনি এসব কথা বলেন। সকালে প্রচারণায় গিয়ে ঢাকা ১৪ আসনের জামায়াত প্রার্থী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, অন্যান্য দলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা। নির্বাচনের পরিবেশ নিয়ে অনেক প্রার্থী আশঙ্কা প্রকাশ করেন। স্বাধীনতার পর কোনো বড় দল থেকে কখনোই এই এলাকায় কাউকে প্রার্থী করে নাই। এখন সবাই মনে করছে যে তাদের ঘরের ছেলে, এলাকার ছেলে, কেই প্রার্থী করা হয়েছে, সেই কারণে সবাই খুব উৎফুল্ল, স্বতঃস্ফূর্ত ভাব আছে আমার পক্ষে। আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনকে একদিকে ঝুঁকি পড়তে দেখছি, এটা খুবই উদ্বেগজনক। আমরা আহ্বান জানাবো অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে তারা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করবেন। দর্শক, ঢাকা ১৩ আসনের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে রয়েছেন সহকর্মী আব্দুর রহিম। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। রহিম, উত্তরের আসনগুলোতে নির্বাচনী আমেজ কেমন দেখছেন এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কি বলছেন প্রার্থীরা?
সুজানা, সকাল থেকে আমরা ঢাকা উত্তরের বিভিন্ন আসনে আমরা ঘুরেছি। প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণার জন্য ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং তাদের নিজস্ব যে ইশতেহার, তাদের যে প্রতিশ্রুতি সেটি দিচ্ছেন এবং তাদের প্রতীকে তারা ভোট চাচ্ছেন এবং তারা বারবার যাচ্ছেন এবং একটি ভোট উৎসব সেটি কিন্তু উৎসবে পরিণত হয়েছে এবং ভোটাররা কিন্তু মিছিল নিয়ে লম্বা লম্বা মিছিল নিয়ে কিন্তু তারা প্রার্থীদের সঙ্গে যাচ্ছেন। এ পর্যায়ে আমি রয়েছি ঢাকা 13 আসনের বিএনপি সমর্থিত প্রার্থী, আমরা তার কাছে চলে যাব। আপনার এই আসনে আপনার নিজস্ব ইশতেহার কি কি রয়েছে এবং সমস্যা নিয়ে আপনি কি কি ভাবছেন, আপনার নিজস্ব কি ভাবনা আছে এবং নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডটা কেমন দেখছেন? দেখেন, নির্বাচন বহু বছর পর একটা নির্বাচন আসছে। লেভেল প্লেইং ফিল্ড বা যে কোনো কিছুর অনেক সরকারেরও দুর্বলতা আছে, অনেক কিছু হয়তো মুশকিল, তবে এই পর্যন্ত আমরা স্যাটিসফাইড যে মানে আমরা আমাদের এলাকায় যা দেখছি সেই হিসেবে আমরা স্যাটিসফাইড। হ্যাঁ, 19-20 অনেক হয়েছে, অনেকেই হয়তো অনেক আইন ঠিকভাবে মানছে না, প্রচারণা বিধিমালা অনেকভাবে মানছে না, বাট ঠিক আছে, মোটামুটি আর কি একটা লিমিটের ভেতরে আছে, সব একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভেতরে আছে। দেখেন, কোনো পরিকল্পনা আমার নিজস্ব না, প্রত্যেকটা পরিকল্পনা আমরা সকলে মিলে এবং পুরো এলাকাবাসীদের জন্য, এবং আমার লিফলেটেই মানে হ্যান্ডবিলেই পুরো ইশতেহার দেয়া আছে আমরা কিভাবে কিশোর গ্যাং বা এই ধরনের যে সমস্যা, সন্ত্রাস রিলেটেড যতগুলো সমস্যা আছে, চাঁদাবাজি, মাদক ব্যবসা, এই প্রত্যেকটা কিভাবে নির্মূল করব পরিষ্কারভাবে আমরা আমাদের ইশতেহারে দিয়ে দিয়েছি। এবং অত্র এলাকার আর যতগুলো বড় সমস্যা আছে, আপনার গ্যাস সংকট, জলবদ্ধতা, রাস্তা নেই বা রাস্তার দুরবস্থা, এই সব কিছু নিয়ে আমরা কাজ করব। ওয়েস্ট ডিসপোজাল এই এলাকায় অনেক বড় সমস্যা, সেগুলো নিয়ে আমরা কাজ করবো। সো সাইমultaneously মানে একই সাথে সবগুলো সমস্যার সমাধানে কাজ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জি, শুনছিলেন ঢাকা 13 আসনের বিএনপি সমর্থিত প্রার্থী, তিনি বলছিলেন তার নিজস্ব ইশতেহারের কথা এবং তিনি ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং তার নিজস্ব যে নীতি রয়েছে সেটি তিনি বলছেন এবং তার পক্ষে তিনি ভোট চাচ্ছেন। এছাড়াও কিন্তু আমরা যারা অন্যান্য প্রার্থী রয়েছে, স্বতন্ত্র এবং অন্যান্য দলীয় যে প্রার্থী, তারাও যাচ্ছেন ভোটারদের কাছে এবং নিজস্ব চাওয়া পাওয়া সেটি বলছেন এবং শুনছেন, তারপরে তারা নিজের পক্ষে ভোট চাচ্ছেন। তো সব মিলে বলা যায় যে ভোট আগামী 12 তারিখে যে ভোট উৎসব অনুষ্ঠিত হবে সেটির জন্য একটি উচ্ছ্বাস দেখা যাচ্ছে, ভোটারদের কাছেও যেমন উচ্ছ্বাস দেখা যাচ্ছে, প্রার্থীরাও কিন্তু উচ্ছ্বসিত হয়ে ভোটারদের কাছে যাচ্ছে। তো সব মিলে এই ছিল আমার কাছে ঢাকা 13 আসন থেকে সর্বশেষ। সুজানা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকাল থেকে রাজধানী নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে রয়েছেন সহকর্মীরা। ঢাকা 7 আসন থেকে জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, নির্বাচনের তো আর মাত্র কয়েকদিন বাকি, তো প্রার্থীরা ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এবং ভোটাররা কি প্রত্যাশা করছেন? সুজানা, যেমনটি বলছিলেন যে নির্বাচন কিন্তু দরজায় কড়া নাড়ছে, সেই লক্ষ্যে প্রার্থীরা সকাল থেকে প্রচারণার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, বিভিন্ন আসনের প্রার্থীরা, বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের যে উন্নয়নের ফিরিস্তি সেটি কিন্তু তুলে ধরছেন আমরা দেখেছি। এবং সকাল থেকে রাত পর্যন্ত তারা সেই গণসংযোগ, উঠান বৈঠক সহ বিভিন্ন প্রোগ্রাম কিন্তু চালু করেছেন। এবং আমরা এখন রয়েছি ঢাকা 7-এ। এই ঢাকা 7 আসনের একটু যদি বলে রাখি, ঢাকার সব থেকে গুরুত্বপূর্ণ স্থান কিন্তু ঢাকা 7। আপনি জানেন পুরান ঢাকার সূত্রাপুর, লালবাগ সহ বিভিন্ন ওয়ার্ড নিয়ে এই ঢাকা 7 আসন গঠিত হয়েছে এবং এই ঢাকা 7 আসনে মোট 11 জন প্রার্থী লড়াই করছে। আমরা এখন রয়েছি ঢাকা 7-এ যে বিএনপির মনোনীত প্রার্থী হামিদুর রহমান, তার কিন্তু একটি বিশাল পথসভা এবং বিশাল জনসভার কিন্তু আয়োজন করা হয়েছে। তিনি কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন এবং আমরা এখানে দেখেছি বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা, আমরা কিছুক্ষণ আগে এখানকার যে বিএনপির প্রার্থী রয়েছে তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলছেন, কিছু অভিযোগ করছেন যে নির্বাচনী পরিবেশ নিয়ে তাদের কিছু আশঙ্কা রয়েছে, তার কারণ তার একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। পাশাপাশি যে তার এই আসনে কিন্তু জামায়াতের যে জোট প্রার্থী, জামায়াতে ইসলামের এনায়েতুল্লাহ কিন্তু এই আসনে লড়ছেন এবং এই আসনে প্রায় 4,80,000 ভোটার রয়েছে। এবং আপনি জানেন যে পুরান ঢাকার অধিকাংশ ভোটারই কিন্তু ব্যবসায়ী এবং পাশাপাশি এখানে প্রায় 20 থেকে 30% যে ফ্লোটিং ভোট, সেই ভোটার রয়েছে এবং তারা, এই প্রার্থীরা মনে করছেন যে এই যে ফ্লোটিং ভোট, এই ফ্লোটিং ভোটার যারা রয়েছে, এই ফ্লোটিং ভোটারদের তারা আয়ত্ত করতে পারলে, নিজেদের দলে টানতে
পারলেই কিন্তু জয়ের ব্যাপারে তারা অনেকটাই নিশ্চিত হবে এমনটি জানিয়েছেন। এবং এছাড়া এই পুরান ঢাকা অঞ্চলে যে জলাবদ্ধতা, গ্যাস সংকট সহ মাদকের উপস্থিতি এবং সন্ত্রাস, এই সব যে নির্মূল করার জন্য কিন্তু প্রতিটা প্রার্থী কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ এবং ভোটাররা বলছেন তারা সৎ এবং যোগ্য প্রার্থী, যারা তাদের নিয়ে চিন্তা করবে তাদেরকে বেছে নেবে। তো সুজানা, এই ছিল ঢাকা 7 আসন থেকে আমার কাছে সবশেষ তথ্য। সুজানা। দীপ্ত, আপনাকে ধন্যবাদ। ভোটের সময় অবৈধ লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সেবা সীমিত করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তবে এর মাধ্যমে লাভের চেয়ে ক্ষতিই বেশি হওয়ার শঙ্কা অর্থনীতিবিদদের। তারা বলছেন, নির্বাচন কেন্দ্রিক কালো টাকার প্রভাব দূর করতে প্রয়োজন গণতান্ত্রিক সুশাসনের বাস্তবায়ন, জীবনযাত্রায় কঠোরতা এনে নয়। এদিকে সরকারের এ সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন উপলক্ষে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবার উপর কঠোর বিধিনিষেধের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধ করতে এই উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী 8 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বিশেষ এই কড়াকড়ি। এ সময় বিকাশ, নগদ এবং রকেটের গ্রাহকরা একসাথে সর্বোচ্চ 1000 টাকা পাঠাতে পারবেন। দিনে একজন লেনদেন করতে পারবেন সর্বোচ্চ 10,000 টাকা। এ সিদ্ধান্তে নাগরিক ভোগান্তি বাড়ার দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলছে, এর মাধ্যমে খাতটির সাথে জড়িত অসংখ্য মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়বে। এছাড়াও অবৈধ লেনদেন বন্ধের জন্য সিদ্ধান্তটি যথাযথ নয় জানিয়ে এই অর্থনীতিবিদ বলছেন, সামগ্রিকভাবে মোবাইল লেনদেন সংকীর্ণ না করে অস্বাভাবিক লেনদেনের খাতগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিট করলে ভোট কেনা বেচা বন্ধ করতে পারবো? এটা তো সার্বিক সুশাসনের ব্যাপার। যদি কেউ ভোট কেনার মতো কাজে এনগেজড হতেই চায়, তাকে তো আপনি শুধুমাত্র এটা দিয়ে বাধা দিতে পারবেন না। কিন্তু এটা সীমিত করার মাধ্যমে রেগুলার যে ইকোনমিক অ্যাক্টিভিটি বা সোশ্যাল ট্রানজ্যাকশন যে দৈনন্দিন, সেগুলো কিন্তু একটু সীমিত হয়ে গেল। সেইখানে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যে অ্যামাউন্ট পার ডে অ্যালাউড, সেটাকে সীমিত করার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। নাগরিকদের ভোগান্তি হলেও বৃহৎ স্বার্থে সেটি মেনে নেওয়া প্রয়োজন জানিয়ে ক্যাব সভাপতি বলছেন, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হওয়াটাও জরুরি। 3-4 দিনের জন্য এটা করা হবে, মানে নির্বাচনের জাস্ট আগে। তো সেক্ষেত্রে যাদের এই লেনদেনের বিষয়গুলো থাকবে, তারা আগে থেকেই তাদের এগুলো লেনদেন করতে পারে। কারণ হলো যে নির্বাচন তো আমাকে সুষ্ঠুভাবে করতে হবে। বিকাশে বা নগদে টাকা লেনদেনের এটা সীমিত করার ফলে ভোক্তার ভোগান্তির থেকে বরঞ্চ সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এবারে যেন টাকা দিয়ে ভোট কেনা না হয়, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকরা দিনে 50টি লেনদেনের মাধ্যমে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। সর্দার রাজীব, RTV, ঢাকা। মেগা প্রকল্পের নামে যারা জনগণের অর্থ লুটপাট করেছে তাদের বিচার নিশ্চিত করে দুর্নীতির টাকা উদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নওগাঁর এটি মাঠে 11 দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশের সম্পদ বিদেশে পাচার হতে দেওয়া হবে না এবং যারা জনগণের হক নষ্ট করেছে তাদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে। এরপর চাঁপাইনবাবগঞ্জে জনসভায় বক্তব্যকালে জামায়াতের আমির বলেন, 11 দলীয় জোট ক্ষমতায় গেলে সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে। তার পর্যাপ্ত যোগ্যতা ওই বিষয়ে দিতে করে আল্লাহর কাছে দোয়া করি ওই গড় থেকে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। এই লুণ্ঠন করা টাকাগুলো দেশে রাখার সৎসাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে। আমরা সকলের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করব ইনশাআল্লাহ। জুলাই গণ আন্দোলনে আশুলিয়ায় 5 মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 6 জনের মৃত্যুদণ্ড, 7 জনকে যাবজ্জীবন, 2 জনকে 7 বছর করে কারাদণ্ড ও রাজসাক্ষী আফজালুলকে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণা করেন। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সহ এই মামলায় আসামি 16 জন। এই মামলায় 8 আসামি পলাতক।
রাজধানীর মোহাম্মদপুরে দিনে দুপুরে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি শাওন সহ 5 জনকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধার করা হয়। সেনাবাহিনীর বোসলা ক্যাম্প জানায়, বুধবার গভীর রাতে মোহাম্মদপুরের সোনামিয়ার টেক ও চাঁদ উদ্যান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে পলাতক ছিল শাওন। গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে প্রকাশ্যে একজনকে কুপিয়ে হত্যা করতে দেখা যায়। চট্টগ্রাম বন্দরে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের সঙ্গে বন্দর শ্রমিক কর্মচারীদের বৈঠক। বন্দর ব্যবহারকারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে 2 ঘণ্টা বৈঠকের পরও কোনো সিদ্ধান্ত হয়নি। পরে নৌ উপদেষ্টা আন্দোলনের নেতৃত্বে থাকা 2 জনের সঙ্গে বৈঠকে বসতে চাইলেও তারা গ্রেফতারের শঙ্কায় রাজি হননি। এ সময় বন্দরের ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর আগে বন্দরের 4 নম্বর গেটে নৌ পরিবহন উপদেষ্টা বন্দর শ্রমিকদের তোপের মুখে পড়েছেন। এ সময় শ্রমিকরা তার গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন। এদিকে বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ডাকা হয়। এ অবরোধে টানা 6 দিন ধরে বন্দরের পণ্য ওঠানামা বন্ধ আছে। এতে প্রায় স্থবির হয়ে পড়েছে বন্দরের সব কার্যক্রম। এটা এমন একটা কোনো বিষয় না যেটার জন্য পোর্টটাকে এভাবে বন্ধ রাখে। পোর্ট বন্ধ না রেখেও তো অনেক এডুকেশন করা যায়, অনেক দাবি দেওয়া যায়। মানুষের কষ্ট, আমাদের কারণে মানুষ কষ্ট পাবে, এটা তো ঠিক না। আমি কথাবার্তা বলবো না, সাথে কথাবার্তা বলে সবার সাথে কথাবার্তা বলে বিকেলে ইনশাল্লাহ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, উপদেষ্টার সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। পালন করছেন বন্দর রক্ষা শ্রমিক পরিষদ। এর মধ্যে কিন্তু সকালবেলা 10টার সময় যখন নৌ উপদেষ্টা আসে তখনই কিন্তু আসলে তোপের মুখে পড়েন শ্রমিকদের। সেখানে শ্রমিকরা তার গাড়ি আটকিয়ে সেখানে কিন্তু বিক্ষোভ মিছিল করতে থাকেন এবং এর পরপরই কিন্তু আসলে 10:30 থেকে 12টা পর্যন্ত 1.5 ঘন্টা ব্যাপী আসলে বন্দর কর্তৃপক্ষ এবং বন্দর ব্যবহারকারীদের সাথে কিন্তু আসলে বৈঠক বসেছিলেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানিয়েছেন আসলে এখনো পর্যন্ত সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি। 2 জন শ্রমিককে তারা বোট ক্লাবে নিয়ে যেতে চাইছিলেন সেখানে বৈঠকে বসার জন্য। শ্রমিকরা সেখানে জানিয়ে দিয়েছেন তারা বোট ক্লাবে বসবেন না, তাদের গ্রেপ্তারের একটা শঙ্কা ছিল। এর পরপরই কিন্তু কিছুক্ষণ আগে বন্দর রক্ষা কমিটির পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন 8টার সময় বন্দর ভবনে আবারও বৈঠকে বসবেন নৌ উপদেষ্টা। এরপরে আসলে হয়তো কোনো একটা সিদ্ধান্ত হতে পারে। সিদ্ধান্ত হলে হয়তো আমরা আপনাকে জানাতে পারবো। তবে ইতিমধ্যে বন্দর ব্যবহারকারীরা আসলে জানিয়েছেন এই 6 দিনে কিন্তু তাদের যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে। বিশেষ করে রপ্তানি যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে রপ্তানি করা যাচ্ছে না এবং একই সাথে বহির্নোঙরে 149টি জাহাজ কিন্তু খালাসের জন্য অপেক্ষা করছে। তার মধ্যে 35টি কিন্তু আসলে ভোগ্যপণ্য নিয়ে অবস্থান করছে এবং যে ভোগ্যপণ্য জাহাজগুলো অবস্থান করছে সেগুলো যদি আসলে পণ্য খালাস করতে না পারে আসন্ন রমজানে কিন্তু আসলে পণ্যের দাম বেড়ে যেতে পারে বলে ব্যবসায়ীরা মনে করছেন এবং রপ্তানির জন্য কিন্তু আসলে 13,000 একক কন্টেইনার জাহাজে তোলার জন্য অপেক্ষা করছেন। এই কন্টেইনার গুলো যদি আসলে জাহাজে তুলতে না পারে তাহলে কিন্তু বাইরে রপ্তানি করতে পারবে না। আর এই রপ্তানি পণ্যের টাকার পরিমাণে দাঁড়িয়েছে প্রায় 66,000 কোটি টাকা। যারা বন্দর ব্যবহার করেন বিশেষ করে যানবাহন ব্যবসায়ী বলছেন আসলে সামনে ঈদ রয়েছেন, এই মুহূর্তে কিন্তু তাদের কিন্তু আসলে খুব দ্রুত সময়ের মধ্যে এটার তারা দ্রুত সমাধান চান। তবে বন্দর রক্ষা সমন্বয়কারী কমিটি তারা বলছেন যতক্ষণ পর্যন্ত আসলে এটা সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। কোনোভাবেই কিন্তু তারা আজকে যে নৌ উপদেষ্টা রয়েছে তার সিদ্ধান্ত জেনে তারা কিন্তু এখান থেকে সরবেন। যদি সিদ্ধান্ত সঠিকভাবে জানানো না হয় তাহলে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু এখানে বন্ধ। ধন্যবাদ আপনাকে। নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় বারবার নিপীড়নের শিকার হচ্ছে মোহনার মতো শিশু গৃহকর্মীরা। হাসপাতালের বিছানায় ছোট্ট শরীরের ক্ষতচিহ্নই বলে দিচ্ছে দিন দিন মানুষ কতটা নৃশংস আর ঘৃণ্য হয়ে উঠছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও তার স্ত্রী গ্রেফতারের পর সমাজ আবারও সাক্ষী হলো এমন ন্যাক্কারজনক ঘটনার।
নির্যাতনকারীরা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার কারণে বন্ধ হচ্ছে না গৃহকর্মী নির্যাতনের ঘটনা, বলছেন অপরাধ বিশ্লেষকরা। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে বিস্তারিত। আর্থিক অনটন থেকে মুক্তির আশায় গৃহকর্মী হিসেবে 11 বছরের শিশুকে কাজে পাঠায় বাবা গোলাম মোস্তফা। কিন্তু অভাব তো ঘুচলই না, বরং পরিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে শিশু মোহনার উপর নির্মম নির্যাতন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডির পরিবার। অভিযোগ উঠেছে মোহনাকে মারধরের পাশাপাশি প্রায়ই খুন্তি গরম করে ছ্যাঁকা দিত শফিকুর রহমান দম্পতি। অনাহারে রেখেই দীর্ঘ সময় আটকে রাখা হতো বাথরুমে। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগে গুরুতর আহত অবস্থায় কাতরাচ্ছে শিশু মোহনা। শিশুটির বুকে, পিঠে, হাতে, পায়ে রয়েছে পোড়া ক্ষতের চিহ্ন। শারীরিক যন্ত্রণার পাশাপাশি ছোট্ট মোহনা মানসিকভাবেও ভীতিতে রয়েছে বলে জানান তার বাবা। হ্যাঁ, বলতে 5 বছর থাকে, আমি 5 বছর আমার যুগ আগে, সমস্যা নেই, আমার মেয়েদের ক্ষতি না। বাথরুমে আটকে রাখতো, খাবার কম করে দিত, খাইতাম, আমারও তো দিত না। দুপুরে খালি দুপুরে লাঠি দিয়ে মারতো, চুলে টানতো। আইনের শাসন সুপ্রতিষ্ঠিত না হওয়ার কারণেই বারবার এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষক আর অধিকার কর্মীরা। তাদের গৃহকর্মীদের উপরে যে মানবাধিকার বহির্ভূত যে আচরণগুলো তারা করেন, এই কারণেই আমাদের সমাজ বদলটা খুব সহজে হয় না। অতীতে যে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিরা তার বাসার গৃহ পরিচারিকাকে যে নির্যাতন করেছেন, যে নিপীড়ন করেছেন, সেটি যদি দ্রুত সময়ের মধ্যে বিচার করে বিচারকে দৃশ্যমান করা যেত, তখন এই ঘটনাগুলো আর ঘটতো না। আইন তো একটা আছেই, আইনের বাইরেও তো আমরা বিবেক বলে একটা জিনিস আছে আর কি, সেই জায়গাটায় আমরা কোথায় এখন আমরা অবস্থান করছি। তাদের দ্বারা যখন এরকম বিবেকহীন কাজের আমরা দেখি যে কাজের ঘটনা ঘটে, তখন তারা কিন্তু আসলে তাদের আইনের আওতায় আনা যায় না, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। অর্থ আর ক্ষমতার দাম্ভিকতায় গৃহকর্তা বা তার পরিবারের সদস্যরা এ ধরনের নির্যাতনের মানসিকতা পোষণ করে বলে জানান মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুনমুন জাহান। একটা শিক্ষিত মানুষ বা একটা সোশ্যাল স্টেটাস আছে, তারপরেও কেন মানুষের হাতে যখন ক্ষমতা চলে আসে, এটাও মনস্তাত্ত্বিক একটা দিক। আমার চেয়ে যারা একটু নিচু আছে, তারা কাইন্ড অফ আমার একটা সম্পদ, সম্পদ ঠিক না, আমি যদি বলি সম্পত্তির মতো, আমি যেভাবে ইচ্ছা চাইবো ব্যবহার করতে পারবো। এখানে বুঝি উঁচু স্তর নিচু স্তরের এই বাসটা। স্বামী স্ত্রী বা পারিবারিক সম্পর্কে দূরত্ব থাকলেও গৃহকর্মী নির্যাতনের মধ্য দিয়ে শোষণের মানসিকতা গড়ে ওঠে বলেও জানালেন এই চিকিৎসক। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।